শব্দ আসছে কোথা থেকে? বাইরে কি কেউ এসেছে নাকি? এটা নিশ্চয়ই বদমাশ খরগোশের কাজ। বোকা খরগোশ চুরি তো করতে পারবে না, অযথা শব্দ করছে। টুকি, তুই ঘরেই থাক, আমি আসছি। আরে খরগোশ, কি করছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এভাবে দরজায় আঘাত করছিস কেন? দরজাটা তো ভেঙে যাবে নাকি? দরজাটা তো ভাঙতেই চাইছি। দরজা না ভাঙলে তোমার ঘরে ঢুকবো কি করে আর চুরি করবো কি করে? বোকা খরগোশ, আমার ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তোর কোনো লাভ নেই। আমার ঘরে তো কোনো টাকা পয়সা নেই। যা টাকা ছিল সেসব নিয়ে টোনা তো গতকালই শহরে চলে গেছে। এই যা, তবে তো আমার দেরি হয়ে গেছে। তবে শোনো টুনি দিদি, টোনা দাদা টাকা পয়সা নিয়ে বাসায় ফিরতেই তুমি আমাকে খবর দিও। আমি এসে চুরি করে নিয়ে যাব, কেমন? আচ্ছা আচ্ছা, তুই এখন যা তো। দরজায় আঘাত করে আর আমার ঘুম নষ্ট করিস না। যা যা, এখন বাসায় গিয়ে ঘুমিয়ে পড়। টুনির কথা শুনে খরগোশ চলে যায়। আর রাত পেরিয়ে সকাল হতেই টুনি মিনুর কাছে যায়। আর রাতের ঘটনা পুরোটাই মিনুকে খুলে বলে। সত্যি খরগোশটা বড্ড বোকা, একটুও জ্ঞান বুদ্ধি নেই খরগোশের মাথায়। তুই বললি ঘরে টাকা পয়সা নেই, অমনি খরগোশ চলে গেল। হা, 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 হা। তবে আর তোমাকে বলছি কি, খরগোশটা আর কখনো চালাক হবে না, বুঝলে মিনু মাসি? কি ব্যাপার মিনু মাসি, কি হয়েছে এখানে? এত হাসছো কেন তুমি, বলো তো? টুনি, তুই না হয় বল, আসল ঘটনাটা কি? আরে কালু দাদা, বলছি বোকা খরগোশের কথা। কাল রাতে আমার বাসায় চুরি করতে গিয়েছিল, ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দিয়েছি। আবার আমাকে বলেছে ঘরে টাকা পয়সা থাকলে খবর দিতে। খরগোশ গিয়ে নাকি চুরি করবে। হা, 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 হা। কি বোকাই খরগোশটা! হা, 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 হা। খরগোশকে নিয়ে সবাই যখন হাসাহাসি করছিল, তখনই খরগোশ আড়াল থেকে সবটা দেখছিল। সবার হাসির পাত্র হয়ে খরগোশের ভীষণ মন খারাপ হয়ে যায়। আর খরগোশ কাঁদতে কাঁদতে বন থেকে অনেক দূরে চলে যায়। আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে, আমি আর ওই বনে ফিরবো না, কিছুতেই ফিরবো না। দরকার পড়লে এখানে থেকে আমি না খেয়ে মরবো। তবে আর কেউ আমাকে বোকা বলে হাসাহাসি করবে না। আহারে, তোমার কথা শুনে আমার খুব খারাপ লাগছে। তবে তুমি কেঁদো না, আমি তোমার পাশে আছি। ওই বদমাশদের সাহায্য করতে আমি তোমাকে সাহায্য করব। একই, তুমি কাজ হয়ে কথা বলছো কি করে? আবার তুমি আমাকে সাহায্য করতে চাইছো, কিন্তু তুমি তো নিজেই নড়াচড়া করতে পারো না। তবে আমাকে সাহায্য করবে কি করে? সাহায্য করার জন্য নড়াচড়া করার দরকার হয় না, তুমি শুধু একটু অপেক্ষা করো। এই নাও, শক্তিশালী হওয়ার জন্য স্পেশাল দুধ দিয়েছি। এবার তুমি এই দুধ খাও। এই দুধ খেলে তোমার মাঝে বিশেষ পরিবর্তন আসবে। একে দেখলাম আমি, দুধ দেওয়া গাছ, আবার এই দুধ আমি খাবো? আমি সত্যি দেখছি তো? আরে সত্যি তো, হ্যাঁ, এখানে অনেক দুধ পড়ে আছে। আসলে এই দুধ খেলে কি কোনো পরিবর্তন হবে? দেখি তো একটু খেয়ে। কি অদ্ভুত ব্যাপার! এটা কি হলো? এটা কি হলো আমার সাথে? যা হওয়ার ছিল তাই হয়েছে খরগোশ। এবার তুমি যা চাইবে, মুখ দিয়ে যা উচ্চারণ করবে সেটাই হবে। এসব বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি যদি এখন খাবার চাই, তবে কি এখন আমার সামনে খাবার চলে আসবে? খরগোশের কথা শেষ হতে না হতেই খরগোশের সামনে থালা ভর্তি খাবার চলে আসে। আর চোখের সামনে থালা ভর্তি খাবার দেখে খরগোশ হতবাক হয়ে যায়। দেখলে তো খরগোশ, আমার কথা বিশ্বাস হলো তো এবার? শোনো, এই দুনিয়ায় সবই সম্ভব। সত্যি তুমি আমার অনেক বড় উপকার করলে। এখন তো মনে হচ্ছে আমার জীবনটাই বদলে যাবে। তবে আর বলছি কি, তবে সাবধান, আমার ব্যাপারে যদি কখনো কাউকে কোনো কথা বলো, তবে তোমার এই শক্তি আর থাকবে না। পেঁপে গাছের কথা খরগোশ মেনে নেয়, আর বনে ফিরে কারো সাথে কথা বলে না, বরং ভাব দেখিয়ে চলতে থাকে। আরে খরগোশ, আজকাল তোর ভাব দেখি 1 থেকে 100 গুণ বেড়ে গিয়েছে। চুরি করার কি নতুন ফোন দিয়ে এটা নাকি? না না কবুতর, আমি আর চুরি করবো না, তাই চুরি করার জন্য ফোন দিয়েও করবো না। বরং এবার তুই তোর ঘরে সব টাকা পয়সা সোনা দানা আমাকে এনে দিবি, আর তোর বউকে আমার দাসী হিসেবে পাঠাবি। খরগোশের কথা শেষ হতে না হতেই কবুতরের শরীরে আলোক রশ্মি দেখা যায়। আর কবুতর কোনো কথা না বলে ঘরে গিয়ে সব সোনা দানা টাকা পয়সার সাথে সুখী কেউ নিয়ে আসে আর খরগোশের হাতে তুলে দেয়।
দিলি তো আমাকে সবটা দিলি। এবার তোর বউ আমার দাসী হয়ে আমার সেবা করবে। চল এবার আমার সাথে। আরে কবুতর, তোর কি মাথা খারাপ হয়েছে? তুই কি করলি এটা? খরগোশ বলল আর তুইও দিলি? হ্যাঁ মাসি, আমার যে কিছু করার নেই। চুপ করে থাক তবে তুই। আমি যাচ্ছি সুখী আর সোনাদানা ফিরিয়ে আনতে। আরে খরগোশ, যাচ্ছিস কোথায়? দাঁড়া 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 বলছি, এক পাও এগোবি না। কবুতরের সব কিছু ফিরিয়ে দে বলছি। আরে মিনু, এত চিৎকার করছিস কেন? যেখানে কবুতরটা সব জিনিস আমাকে দিয়েছে সেখানে তুই কি ফেরত নিবি? হ্যাঁ, বদমাইশ খরগোশ, বনের সবার বড় আমি। সবাই আমাকে মাসি ডেকে সম্মান দেয়, আর তুই কি না আমাকে নাম ধরে ডাকছিস? আবার তুই তুকারি করছিস। এক থাপ্পড় দিয়ে আমি তোকে উচিত শিক্ষা দিব। হয়েছে থাক। আমাকে শিক্ষা দিতে এসে যেন আবার তোর ডানা না ভেঙে যায়। খরগোশ হাহা করে হাসতেই মিনুর মাথার উপরের গাছ থেকে একটা ডাল ভেঙে মিনুর উপরে পড়ে, আর সাথে সাথে মিনুর ডানা ভেঙে যায়। ও মা গো, আমার ডানা গেল গো গেল। আহ, মরে গেলাম গো, মরে গেলাম। তোরা তো সবই শুনলি। আমার মনে হয় খরগোশের সাথে কিছু একটা হয়েছে, নয়তো ওই বোকা খরগোশ এমন করার কথা নয়। তোরা যা, খরগোশের ওপর নজর রাখ। সত্যিটা জানতেই হবে। ঠিক আছে মিনু মাসি, আমরা এক্ষুনি যাচ্ছি। সত্যি আমি খুব কৃতজ্ঞ। তোমার জন্য এখন অসম্ভব সম্ভব হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে পেঁপে গাছ। ধন্যবাদ দিতে হবে না আমাকে, বরং তুমি মিনুর মতো সব পাখিকে উচিত শিক্ষা দাও, যাতে কেউ আর কোনো মজা করতে না পারে তোমাকে নিয়ে। ঠিকই বলেছো তুমি। আমি এক্ষুনি যাচ্ছি। এরপর খরগোশ চলে যায়, আর টোনাটুনি কালু আড়াল থেকে সবটা দেখে। ঠিক তখনই ওই পেঁপে গাছটা একটা ডাইনিতে পরিণত হয়। আমার উদ্দেশ্য সফল হতে আর বেশি দেরি নেই। এই বোকা খরগোশী সব পাখির 12টা বাজাবে, আর আমি জঙ্গলে রাজত্ব করব। এসব কি বলছিস তোরা? এসব তবে ডাইনির চক্কর। না, ডাইনির কবল থেকে ওই খরগোশকে রক্ষা করতে হবে। খরগোশকে কিছুতেই ডাইনির হাতিয়ার হতে দিব না। চলো সবাই চলো। কি যেটা বলছো মিনু মাসি? ডানা ভেঙেও কি তোমার শিক্ষা হয়নি নাকি? তুমি আমাকে আমার বন্ধুর নামে চাঁদা বলছো? আরে পাগল, ওটা কোনো গাছ নয়, আর তোর বন্ধু নয়। ওটা একটা ডাইনি। বিশ্বাস না হলে তুই চল আমাদের সাথে, নিজ চোখেই প্রমাণ দেখতে পারবি। আসলে আমি যাচ্ছি তোমাদের সাথে, কিন্তু তোমরা যদি প্রমাণ দিতে না পারো তবে কিন্তু তোমাদের রক্ষা রাখবো না। জানোই তো আমি যা বলি তাই হয়। সব কথা মেনে খরগোশ পাখিদের সাথে যায়, আর পেঁপে গাছ দেখতে না পেয়ে খরগোশ হতবাক হয়ে যায়। অমনি বিকট হাসির শব্দ ভেসে আসে। আজ বড্ড ফুরফুরে লাগছে। অনেক দিন পর আসল রূপে ঘুরছি। তবে আমার গাছের রূপ ধরতে হবে। বলা তো যায় না বোকা খরগোশটা আবার কখন চলে আসে। বদমাশ নানি, বনের পাখিদের চেয়েও তো তুই আরো বেশি খারাপ। বনের পাখিরা তো আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতো, আর তুই আমাকে বোকা বানিয়ে তোর স্বার্থ হাসিল করতে চেয়েছিস। তুই তো আর রক্ষে পাবি না। তোর দেয়া জাদু শক্তি দিয়ে তোকে এবার আমি শাস্তি দিব। তুই ইঁদুর হয়ে যাবি। ডাইনি কোনো জাদু প্রয়োগ করার সুযোগ না পেয়ে ইঁদুরে পরিণত হয়ে যায়। ততক্ষণে বনের সব পাখিরা বেরিয়ে আসে, আর খরগোশ সবার কাছেই ক্ষমা চায়। চালাকির ফল কতটা ভয়াবহ হয়। ডাইনি চালাকি করে নিজের জালে নিজেই ফেসে গেছে। তো বন্ধুরা, এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। হঠাৎ করে টুনি ভীষণ জ্বরে পড়েছিল, তবে প্রতিবেশী পাখিদের সেবা যত্নে টুনি কিছুটা সুস্থ হয়। কিন্তু টুনির দুর্বলতা কিছুতেই কাটছিল না। জানালার পাশে বসে টুনি হতাশ হয়ে বৃষ্টি দেখছিল।
উফ, বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। এই বৃষ্টিতে তো কিছুতেই বাইরে বের হওয়া সম্ভব নয়। এমনিতেই তো আমার শরীরটা ভীষণ দুর্বল, একটু উঠতে ইচ্ছে করে না। মন চায় শুধু সারা দিন বিছানায় শুয়ে থাকি, কিন্তু পেটে তো ক্ষুধার জ্বালা ইঁদুর দৌড়াচ্ছে। হায় হায়, এ কি সর্বনাশা কাণ্ড! আমি যে পুরো ভিজে গেলাম, আর এদিকে কালো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। কি গো, তুমি কি শুনতে পাচ্ছ না? আমাদের ঘরের চাল যে ফুটো হয়ে গিয়েছে, আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি। আয় কালো আয়, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি? ওরে আমার ফুটো কপাল যে, হঠাৎ ঘরের চালটাও এভাবে ফুটো হয়ে গেল কেন? মহা মুসিবতে পড়লাম তো। তোমার আর কি মুসিবত? বৃষ্টির জল তো তোমার শরীরে পড়ছেই না, জল তো পড়ছে আমার শরীরে। এই রে, এটা তো আমার মাথাতেই ছিল না। বউ, তুমি বরং এবার এখানে এসো, নয়তো তো ঠান্ডা লেগে যাবে তোমার। এসো বউ, এসো। হয়েছে তো, এবার হয়েছে। এতক্ষণ চাল ফুটো হয়ে জল পড়ছিল, এখন তো পুরো চালটাই উড়ে গেল। এবার কি হবে বলো তো? সেসব পরে বলছি, আগে তো ঘরের সব জিনিসপত্র ভিজে যাওয়ার আগে গুছিয়ে নিতে হবে। এই বলে কালো ঘরের দামি জিনিসপত্র আর খাবার দাবার সব একটা পুতলিতে বেঁধে নিতে থাকে, আর কাকুলে বৃষ্টিতে ভিজতেই থাকে। এই ঝড় বৃষ্টিতে আবার কে এলো? একটু শুয়েও শান্তি নেই। কে কে এসেছো? কে? আরে তোমরা, তাও আবার এমন ঝড় বৃষ্টির মধ্যে? কি হয়েছে কালু দাদা? আমার ঘরের চাল উড়ে গিয়েছে টুনি, বড্ড বিপদে পড়ে আমরা তোর কাছে এসেছি। দয়া করে একটু আমাদের আশ্রয় দে না টুনি। আশ্রয় চাইছো দাদা? সেটা আবার তোমাদের দুজনের জন্য নাকি? আসলে আমার ঘরটা একটু ছোট তো। কোনো অসুবিধা নেই টনি, আমরা দুজনেই মানিয়ে নিতে পারবো। তবে আমরা কিন্তু ফ্রিতে তোর ঘরে আশ্রয় নিব না, বিনিময়ে তোকে শস্যদানাও দিব। বিশ্বাস না হলে এই নে শস্যদানা। কথাটা বলে কালু টুনির হাতে শস্যদানার পোটলাটা তুলে দেয়, আর তখনই কাকুলি কাক মোবাইল ফোন দিয়ে কয়েকটা ছবি তুলে নেয়। এরপর থেকে টুনি কালুর দেয়া শস্যদানা খেয়ে দিন কাটাতে শুরু করে। আর কয়েকদিনের মধ্যেই শস্যদানা সব শেষ হয়ে যায়। আজ কিন্তু মোটেও আলসেমি করো না, বুঝলে? বেশ কদিন পর বৃষ্টিটা থেমেছে, আজ অনেক শস্যদানা সংগ্রহ করবে। বলা তো যায় না আবার কবে বৃষ্টিপাত শুরু হয়। বর্ষাকালের আকাশ বলে কথা। হয়েছে গিন্নি, থামো তো থামো এবার। তোমাকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না, আমিও সবকিছু বুঝি। আরে টুনি, তুই ফসলের মাঠে কি করছিস? তুই না কদিন আগে খুব অসুস্থ ছিলি? হ্যাঁ রে সুখী, অসুস্থতা সেরেছে বেশ কিছুদিন হলো, দুর্বলতাও কেটে গেছে অনেকটা। তাই আজ এলাম। শস্যদানা সংগ্রহ না করে তো আর উপায় নেই, খাবার তো খেতেই হবে বল। তুমি ঠিকই বলেছো টনি, যাই হয়ে যাক খাবার তো জোগাড় করতেই হবে, আর খাবারও খেতে হবে। সুখীর মতে তো সুযোগ পেলেই খাবার সংগ্রহ করা উচিত। ঠিক বলেছি না সুখী? হয়েছে, তোমাকে আর মজা করতে হবে না, আমি তো ভুল কিছু বলিনি। চলো এখন শস্যদানা সংগ্রহ করি, পরে না হয় গল্প করা যাবে। সুখী বাইরের কথা শুনে টুনি আর কবুতর শস্যদানা জোগাড় করতে শুরু করে। বেশ কিছু শস্যদানা জোগাড় করে নিয়ে টুনি উড়াল দেয়, আর বাসার সামনে যেতেই দেখে ঘরের দরজা বন্ধ। কি কাণ্ড, ঘরের দরজাটা আবার বন্ধ করলো কে? কালু দাদা, কাকুলি দিদি, শুনছো তোমরা? দরজাটা খোলো। দাদা ও কাকুলি দিদি, শুনতে পাচ্ছো? কি হয়েছে টুনি, এভাবে দরজা ধাক্কাচ্ছিস কেন? আর একটু হলেই তো দরজাটা ভেঙে যেত। বাহ, আমার ঘর আমার দরজা, অথচ তোমার দয়া মায়া যেন উপচে উপচে পড়ছে। হয়েছে, সরো তো কালু দাদা, দরজা থেকে সরো। ভিতরে যেতে দাও আমাকে, বড্ড ক্লান্ত লাগছে আমার। ভিতরে যাবি মানে? আমাদের ঘরের ভিতরে তোর কি কাজ? আর তোর ঘর দরজা মানে? ভুলে যাস না টুনি, অনেকগুলো শস্যদানা দিয়ে আমি তোর কাছে এই ঘরটা কিনে নিয়েছি। কি কি যাতা বলছো তুমি? ঘর কিনে নিয়েছো মানে কি?
আমি তো তোমার কাছে এই ঘর বিক্রি করিনি। তুমি তো শস্যদানা আমাকে দিয়েছিলে আমার ঘরে আশ্রয় নেয়ার জন্য। ওসব ভুলে যা টুনি, আমরা তোর কাছে এই ঘর কিনে নিয়েছি। আর শস্যদানার বিনিময়ে তুই আমাদের কাছে এই ঘর বিক্রি করেছিস। এই হলো তার আসল প্রমাণ। এই কথা বলে কাকুলি কাক টুনিকে শস্যদানা দেওয়ার সেই ছবিগুলো দেখায়। আর এসব দেখে তো টুনি কথা বলার মতো কোনো ভাষা খুঁজে পায় না। আর কালু কাকুলি মিলে টুনিকে তাড়িয়ে দেয়। তোর কথা শুনে খুব কষ্ট পেলাম টুনি। আমার বনে এমন অন্যায় আমি কিছুতেই মেনে নিব না। কালু কাকা অন্যায় ভাবে তোর ঘর দখল করতে পারে না। আমি এর বিচার করবই করব। আপনার কথা শুনে খুব আশ্বস্ত হলাম প্রধান মশাই। ন্যায্য বিচার পাওয়ার জন্যই আমি আপনার কাছে এসেছি। দয়া করে আপনি সঠিক বিচার করে আমার ঘরটা ফিরিয়ে দিন। তুই শান্ত হ টুনি, একদম চিন্তা করিস না। আমি আজই এর একটা হেস্তনেস্ত করব। সিপাহী, এক্ষুনি যাও আর ডেকে আনো ওই কালু কাকার কাকুলি কাককে। পাখি প্রধান ঈগলের নির্দেশে সিপাহী তোতা আর পেঁচা বেরিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই কালু আর কাকুলি কাককে ডেকে আনে। সেখানে টুনিকে দেখেই কালু কাকুলি সবটা আন্দাজ করতে পারে। কালু কাকুলি, একটা জরুরি কারণে আমি তোদেরকে এখানে ডেকে এনেছি। তোরা হয়তো সেই কারণটা এতক্ষণে আন্দাজ করতে পেরেছিস, কারণ অন্যায়কারী কখনো তার অন্যায় ভুলে যায় না। আপনার এই ধারণা সত্যি ভুল প্রধান মশাই। আমরা কোনো অন্যায় করিনি। টুনির কথা শুনে আপনি আমাকে অন্যায়কারী বলতে পারেন না। আমি যে টুনির কাছে ঘরটা কিনে নিয়েছি তার প্রমাণও আছে। দেখুন প্রধান মশাই, এক পোটলা শস্যদানার বিনিময়ে টুনি আমাদের কাছে ঘর বিক্রি করেছে। না প্রধান মশাই, ওরা মিথ্যে কথা বলছে। আমি ঘর বিক্রি করিনি। আমি তো বর্ষার সময় ওদের আশ্রয় দিয়েছিলাম মাত্র। সবই বুঝলাম, কিন্তু তুই কি কালুর কাছে শস্যদানার পোটলা নিয়েছিলি কিনা? মানে ছবিটা সত্যি কিনা? ছবিটা সত্যি। আমি কালু দাদার কাছে শস্যদানা নিয়েছিলাম ঠিকই, তবে সেটা ঘর বিক্রির জন্য নয়। আমার কথাটা আপনি বিশ্বাস করুন প্রধান মশাই। কথা শুনে বিশ্বাস করার অবস্থানে আমি নেই টুনি। প্রমাণ ছাড়া আমি কোনো বিচার করতে পারবো না। আর প্রমাণ অনুযায়ী কালুর কাছে তুই শস্যদানা নিয়েছিস, তাই ঘরের মালিকানা যে তোকে এবার ছেড়ে দিতে হবে টুনি। প্রধান মশাই সত্যি বলেছে, আমরা প্রমাণ করতে পেরেছি ওই ঘর আমরা কিনেছি। তবে এবার তোরা তোদের ঘরে ফিরে যা। ঈগলের কথা শুনে কালু কাকুলি খুশিতে লাফাতে লাফাতে চলে যায়। আর টুনি সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আর ঈগল টুনির পাশে এসে গম্ভীর ভাবে দাঁড়ায়। চলে গেল রে, চলে গেল, উড়ে গেল। আমার গলাটা শেষ হয়ে গেল। এখানে এত ধোঁয়া কোথা থেকে আসছে? আমিও তো বুঝতে পারছি না কাকুলি, এদিকে আবার ধোয়ার সাথে আবছা আলো, ঘটনাটা কি? ঘটনার কিছুই ঘটেনি এখনো, তবে এবার ঘটবে। কারণ ডাইনি এ ঘরে থাকবে। ঘরটা যে ভারী সুন্দর, দেখেই আমার পছন্দ হয়েছে। কিন্তু ঘরে ঢুকে যে শিকারের দেখাও পাবো সেটা তো ভাবিনি। নিশ্চয় এ বনে অনেক শিকার পাবো। আগে তো তোদের খেয়ে নেই। কি 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 কি? ডাইনি? তাও আবার পাখি খেকো? বুঝেছি, বাঁচতে হলে পালাতে হবে, পালাও। ভয়ে আতঙ্কে চিৎকার করে কালু কাকুলি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই জানালা দিয়ে দুই সিপাহী আসে। তথ্য প্রমাণের জাতাকলে সত্য চাপা পড়লে এভাবেই বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান করতে হয়। আর সেটাই আপনি প্রমাণ করে দিলেন প্রধান মশাই। আপনার বুদ্ধিমতো কাজ করে আমি দুষ্টু কালু কাকু কাকুলি কাককে তাড়াতে পেলাম। দেখলে তো বন্ধুরা, ঈগলের কথাই সত্যি। তথ্য প্রমাণের জাতাকলে সত্যিটা চাপা পড়লে বুদ্ধি খাটিয়ে শত্রুর মোকাবেলা করতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। নূপুর বনে ঈগল নামে এক দয়ালু রাজা বাস করত। ঈগল তার প্রজাদের খুবই ভালোবাসতো আর
বনের সব প্রজাদের সব রকম ভাবে সাহায্য করত। একদিন ঈগল রাজা তার সেনাপতি কবুতরকে বলে, সেনাপতি, আমি আজ বনে আমার প্রজাদের দেখতে বের হব। তুমি সবকিছুর ব্যবস্থা করো। যথাজ্ঞা মহারাজ, আমি সবকিছুর ব্যবস্থা করছি এক্ষুনি। কিছুক্ষণ পর রাজা ঈগল হাতের পিঠে করে সেনাপতি কবুতরকে নিয়ে বন ঘুরতে বের হয়। টুনি, টুনি, দিনকাল কেমন যাচ্ছে? বেশ ভালোই মহারাজ। আপনার মতো রাজা যে বনে থাকবে, সেই বনের প্রজাদের খারাপ দিন আসতেই পারে না। আমার কাছে আমার প্রজাদের ভালো থাকা সবার আগে। প্রজারা ভালো থাকলে আমিও ভালো থাকি। আপনার মতো রাজা পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। হয়েছে টুনি, আমার আর প্রশংসা করতে হবে না। তুই তোর কাজ কর, আমি সমন থেকে আসছি। সেনাপতি, চলো। এই বলে রাজা সামনের দিকে চলতে থাকে। দুষ্ট তান্ত্রিক, তোর মনোবাসনা কখনোই পূরণ হবে না। আমাকে এই রশি থেকে মুক্ত করে দে। ছাড় বলছি, ছাড়। একবার মুক্তি পেলে তোর রেহাই মিলবে না আমার হাত থেকে। হো, 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 হো। মেঘ যতই ছটফট কর না কেন, তুই আমার হাত থেকে কিছুতেই মুক্তি পাবি না। আর না আমার উপর কোনো জাদু করতে পারবি। আর কিছুটা সময়, তারপর আমি তোর শরীরের সমস্ত জাদু শক্তি আমার শরীরে নিব। আর আমি হব শক্তিশালী তান্ত্রিক। হা, 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 হা। না, এরকম কিছুই হবে না। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। কেউ আমাকে সাহায্য করো। দয়া করে কেউ আমাকে সাহায্য করো। ঠিক তখনই রাজা ওই দিক দিয়ে যাচ্ছিল। মেঘের চিৎকার হাতে শুনতে পায়। রাজামশাই, রাজামশাই, মনে হয় কেউ বিপদে পড়েছে, সাহায্যের জন্য চিৎকার করছে। আরে তাই তো, ওই দিক থেকে চিৎকারের শব্দ আসছে। সেনাপতি, চল তো গিয়ে দেখি কি হয়েছে। রাজামশাই, ওই দেখুন, দুষ্ট তান্ত্রিক মেঘকে বেঁধে রেখেছে। সেনাপতি, তান্ত্রিককে বন্দি করো। আমার ভুল হয়েছে, আমাকে ছেড়ে দাও। আমি চলে যাব। বন্ধু তান্ত্রিক, তোর মুক্তি নেই। তুই অসহায় একটা মেঘকে বন্দি করেছিলি। চল, তোকে কারাগারে নিক্ষেপ করব। রাজামশাই, আমি এই ভণ্ডকে নিয়ে যাচ্ছি কারাগারে। আপনি সাবধানে আসবেন। ঠিক আছে সেনাপতি, তুমি যাও আর ওকে কারাগারে নিক্ষেপ করো। রাজামশাই, আপনি অনেক ভালো। আজ আপনি আর আপনার সেনাপতি না থাকলে ওই ভণ্ড তান্ত্রিক আমার সব শক্তি ছিনিয়ে নিত। আপনি সত্যি মহান। বলুন রাজামশাই, আপনার কি চাই? আমি কিচ্ছু চাই না মেঘ, তোমাকে বাঁচাতে পেরেছি, এটাই অনেক। না না রাজামশাই, তা হয় না। আমি আপনাকে কিছু দিতে না পারলে নিজেকে ক্ষমা করতে পারবো না। বলুন, আপনার কি চাই? আমার টাকা পয়সা সোনাদানা কিছুই চাই না। তুমি আমাকে এমন কিছু দাও যেটা আমার রাজ্যের প্রজাদের উপকারে আসবে। আচ্ছা বেশ। এই কাঁঠাল বাড়িটা জাদুই। যখন আপনার রাজ্যের কোনো প্রজা অসুস্থ হবে, তখনই আপনি এই বাড়ির ভিতরে প্রবেশ করে কাঁঠাল চাইলেই এই বাড়ি আপনাকে কাঁঠাল দিবে। আর সেই কাঁঠাল অসুস্থ প্রজাকে খাওয়ালে সে সুস্থ হয়ে যাবে। তবে সাবধান, ওই কাঁঠাল কোনো সুস্থ প্রজা যেন না খায়। যদি কোনো সুস্থ পাখি কাঁঠাল খায়, তাহলে সে খুবই শক্তিশালী হবে আর শক্তির অপব্যবহার করতে চাইবে। ধন্যবাদ মেঘ, আমার প্রজাদের জন্য কাঁঠাল বাড়ি দেওয়ার জন্য। এবার আমি আসি। বিদায় রাজামশাই। মেঘ রাজার কাছে বিদায় নিয়ে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। মেঘের দেয়া কাঁঠাল বাড়ির কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। এদিকে রাজার রাজদরবারে কালুকাক কাঁদতে কাঁদতে প্রবেশ করে। মহারাজ, মহারাজ, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। একই কাক, তোমাকে তো এই বনে আগে কখনো দেখিনি। তুমি মনে হয় নতুন এই বনে এসেছো, তাই না? হ্যাঁ মহারাজ, আমি পাশের বন থেকে এসেছি। বুঝেছি, এবার বলো তোমার কি সাহায্য দরকার? আমার স্ত্রী ভীষণ অসুস্থ। ডাক্তার, কবিরাজ সবাইকে দেখিয়েছি, সবাই ব্যর্থ হয়েছে। আমি শুনেছি আপনার কাঁঠাল বাড়ির কথা। দয়া করে আমাকে ওই কাঁঠাল বাড়ি থেকে একটা কাঁঠাল দিন। আমি এই কাঁঠাল আমার স্ত্রীকে খাইয়ে সুস্থ করতে চাই। আমি তোমার মুখের কথা বিশ্বাস করতে পারছি না কালুকাক। তোমার স্ত্রীকে এখানে নিয়ে এসো, তারপর আমি ভেবে দেখব। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি নিয়ে আসছি আমার স্ত্রীকে। এই বলে কালুকাক প্রাসাদ থেকে সোজা তার বাড়িতে চলে আসে। বউ,
এ কি কালু, তুমি খালি হাতে কেন? জাদুই কাঁঠাল কোথায়? বউ, ওই রাজা ভীষণ চালাক, তোমাকেও নিয়ে যেতে বলেছে। তুমি ওখানে গিয়ে খুব ভালো করে অসুস্থতার অভিনয় করবে। ও তুমি চিন্তা করো না, এবার চলো তো তাড়াতাড়ি আমাকে নিয়ে। এই দেখুন মহারাজ, আমার স্ত্রী সত্যি অসুস্থ। আহ, মরে গেলাম, বাঁচাও, আমাকে বাঁচাও। কালু, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কালু। আহ! দেখুন মহারাজ, আমার স্ত্রী কতটা অসুস্থ। মহারাজ, আর বসে থাকবেন না, এবার দয়া করে কাঁঠাল বাড়ি থেকে কাঁঠাল এনে দিন, নয়তো এখানে কাকুলি দিদির প্রাণ চলে যাবে। না না, কাকুলির কিচ্ছু হবে না, আমি এক্ষুনি কাঁঠাল নিয়ে আসছি। এই বলে ঈগল রাজা কাঁঠাল বাড়িতে প্রবেশ করে আর একটা কাঁঠাল নিয়ে বেরিয়ে আসে। ঈগল রাজা সেই কাঁঠালটা কাকুলির হাতে দিতেই আর হাসতে থাকে। কালু, তোমার আর আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে। চলো কাঁঠালটা খাই। হ্যাঁ বউ, চলো চলো। এরপর কালু আর কাকুলি কাঁঠাল খেতে থাকে। এই দেখে রাজপ্রাসাদের সবাই বেশ অবাক হয়ে যায়। কাঁঠাল খাওয়া শেষে কালু আর কাকুলি বেশ শক্তিশালী হয়ে ওঠে। বজ্জাত কালু কাকুলি, তোরা সুস্থ হয়েও অসুস্থতার অভিনয় করে আমার কাছ থেকে কাঁঠাল নিলি? তোদের এত বড় সাহস! আজ তোদের কারাগারে পাঠাবো। মূর্খ রাজা, আমরা এখন অনেক শক্তিশালী, তুই আমাদেরকে কারাগারে পাঠাতে পারবি না। দেখ, আমরাই তোকে এক্ষুনি কারাগারে পাঠাচ্ছি। এই বলে কালু কাক জাদু করে রাজা ঈগলকে বন্দি করে আর কালু কাকুলি গিয়ে রাজ সিংহাসনে বসে। আজ থেকে রাজ্যের রাজা রানী আমরা। আমরা তোমাদের মতো শয়তান পাখিকে রাজারানী মানি না। আমাদের রাজাকে মুক্ত করো বলছি, নয়তো আমরা সবাই তোমাদের দুজনকে শাস্তি দিব। তাই চুপ কর সবাই, আমাদের কথা না মানলে তোদেরকেও ঈগলের মতো বন্দি করব। বেশি কথা না বলে প্রাসাদ ফাঁকা কর বলছি। কালুর এমন কথা শুনে সবাই ভয় পেয়ে যায় আর সবাই সাথে সাথে প্রাসাদ থেকে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনি, এই কালু আর কাকুলের অত্যাচার সহ্য হচ্ছে না, এবার আমাদেরকে ওই মেঘকে ডাকতেই হবে সাহায্যের জন্য। ঠিক বলেছো দাদা, চলো এক্ষুনি ডাকি মেঘকে। এই বলে সবাই মেঘকে ডাকতে থাকে। সকলে ডাক শুনে মেঘ সেখানে আসে আর রাজার করুণ কাহিনী শুনে বলে, রাজা এত বড় বিপদে পড়েছে, সাহায্য করব, আমি সাহায্য করব। এই ফল ও দুষ্টু কালু আর কাকুলিকে খাওয়াতে পারলে ওদের শক্তি কমে যাবে আর ওরা খরগোশে পরিণত হবে। মেঘ ওদের হাতে ফল দিয়ে সেখান থেকে চলে যায়। এবার এই ফল ওদের কিভাবে খাওয়াবো? আমার কাছে একটা বুদ্ধি আছে, শোনো সবাই আমার বুদ্ধিটা। টুনি সবাইকে তার বুদ্ধির কথা খুলে বলে। সব শুনে কবুতর সুখী টিয়ে টুনির বুদ্ধি মতো রাজপ্রাসাদে চলে আসে আর কালু কাকুলিকে বলে, রাজামশাই, রানীমা, আপনাদেরকে টুনি শাস্তি দিতে আসছে। ওর হাতে একটা জাদুই ফল আছে, শুনেছি ওই ফল খেলে নাকি টুনি আপনাদের থেকেও শক্তিশালী হয়ে যাবে। তাই নাকি? তাহলে তো ওই ফল আমাকেই খেতে হয়। কালো এইভাবে বলার সাথে সাথেই সেখানে টুনি প্রবেশ করে। টুনি কিছু বুঝে ওঠার আগেই কালু কাকুলি টুনির হাত থেকে ফলটা কেড়ে নিয়ে খেয়ে ফেলে আর সাথে সাথে দুজনে দুটো খরগোশে পরিণত হয়। এটা কি হলো? আমরা তো শক্তিশালী হওয়ার বদলে খরগোশ হয়ে গেলাম। তাই আমাদেরকে ঠিক করে দে বলছি। তোরা ক্ষমতার জন্য একজন নিরপরাধ রাজাকে বন্দি করেছিস, খাজনার লোভে প্রজাদের উপর অত্যাচার করেছিস। এবারে খরগোশ হয়ে তোদের অপকর্মের শাস্তি ভোগ কর। কবুতর দাদা, রাজা মশাইকে নিয়ে এসো আর এদেরকে প্রাসাদ থেকে তাড়িয়ে দাও। টুনির কথা মতো কবুতর কারাগার থেকে রাজা ঈগলকে মুক্ত করে আর খরগোশ রূপী কালু কাকুলিকে প্রাসাদ থেকে বের করে দেয়। দেখলে তো বন্ধুরা, ক্ষমতার লোভে পড়ে কোনো অন্যায় করতে নেই আর অন্যায়কারীরা কোনো না কোনো ভাবে তাদের অপকর্মের শাস্তি ভোগ করে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। টুকি, আমি কাকুলি দিদির বাড়িতে যাচ্ছি কাজ করতে। তোর ঠাম্মির জ্বর এসেছে, তুই তোর ঠাম্মিকে দেখে রাখিস কেমন? না হলে আমি কাজ করে শান্তি পাবো না। মারে,
তুই আমাকে নিয়ে ভাবিস না, আমার সামান্য জ্বর এসেছে, একটু পরেই সেরে যাবে। তুই তোর কাজে চলে যা। হ্যাঁ মা, তুমি কাজে যাও, আমি ঠাম্মিকে দেখে রাখবো। কাজে যেতে দেরি হলে কাকুলি মাসি আবার তোমাকে বকবে। আচ্ছা ঠিক আছে, আমি কাজে যাচ্ছি, তোরা সাবধানে থাকিস কেমন। এ কথা বলে টুনি কাজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আমার না লিচু খেতে খুব ইচ্ছে করছে, আমাকে লিচু এনে দাও না। বাবা কনক, তুই লিচু খাবি? কিন্তু এখন তো লিচুর মৌসুম নয়। এখন আমি তোকে লিচু কোথা থেকে এনে দেই বলতো? তুই বরং কমলা খেয়ে নে, কমলা তো ঘরেই আছে। না না না, আমি কমলা খাবো না, আমি লিচুই খাবো। কনক যখন তার মায়ের সঙ্গে বায়না করছিল, ঠিক তখনই সেখানে টুনি চলে আসে। কাকুলি দিদি, আমি এসেছি, আমাকে আজ কি কাজ করতে হবে বলো দেখি। টুনি, তোর আজকের কাজ হচ্ছে তুই যেখান থেকে পারিস আমার ছেলের জন্য লিচু নিয়ে আয়, আমার ছেলে লিচু খাবে। কিন্তু কাকুলি দিদি, এখন তো লিচুর মৌসুম নয়, তাহলে আমি এখন লিচু পাবো কোথা থেকে? তা আমি জানি না, আমি যখন তোকে বলেছি লিচু নিয়ে আসতে হবে, তার মানে লিচু নিয়ে আসতেই হবে, নয়তো আমি আর তোকে কাজে রাখবো না। কাকুলির মুখে এমন কথা শুনে টুনি আর কিছু না বলে ঘরের বাইরে চলে আসে আর উঠতে শুরু করে, আর এদিক সেদিক তাকাতে থাকে। বেশ কিছুক্ষণ পর টুনি একটা গাছের নিচে এসে বসে আর সেখানে বসে কাঁদতে থাকে। এখন আমি লিচু পাবো কোথা থেকে? এখন যে লিচুর মৌসুম নয়, আর লিচু নিয়ে যেতে না পারলে যে কাকুলি দিদি আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবে, আর কাজ না করলে মায়ের ঔষধ আর টুকির লেখাপড়ার খরচ চালাবো কি করে? হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন পরীক্ষার মুখে ফেললে, কোন পরীক্ষার মুখে ফেললে? টুনির এমন কান্না দূর থেকে একটা মেঘ দেখতে পায়, আর মেঘ টুনির কাছে আসে আর টুনিকে বলতে থাকে, কি হয়েছে টুনি পাখি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো আমাকে। এরপর টুনি মেঘকে সব কথা খুলে বলে, আর সব শুনে মেঘ বলতে থাকে, ও আচ্ছা, তুমি এজন্য কাঁদছো? তুমি কেঁদো না, তুমি শান্ত হও, আমি দিব তোমাকে লিচু। কি বলছো মেঘ, তুমি আমাকে লিচু দিবে? হ্যাঁ, আমি তোমাকে লিচু দিব। এরপর মেঘ জাদু করে টুনিকে লিচু দেয়, আর লিচু দেখে টুনি অনেক খুশি হয়। তোমাকে অনেক ধন্যবাদ মেঘ, আমাকে সাহায্য করার জন্য। তুমি না থাকলে আমি এই লিচু পেতাম না, আর কাকুলি দিদিও আমাকে কাজ থেকে তাড়িয়ে দিত। তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে ধন্যবাদ দিতে হবে না, আজ থেকে আমি তোমার বন্ধু। তোমার কোনো বিপদ আপদ হলে আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে স্মরণ করলে আমি চলে আসব। আজ তবে আমি আসি, তুমি ভালো থেকো। এরপর মেঘ সেখান থেকে চলে যায়, আর টুনিও লিচু নিয়ে কাকুলির কাছে যায়, আর কাকুলিকে লিচু দিয়ে টুনি মিনু টুনটুনির জন্য ওষুধ নিয়ে বাড়িতে চলে আসে। মা, তুমি এসেছো? হ্যাঁ রে মা, আমি এসেছি, আর সাথে করে তোর ঠাম্মির জন্য ওষুধও নিয়ে এসেছি। ওষুধ খেলেই তোর ঠাম্মি একদম সুস্থ হয়ে যাবে। সত্যি? ওষুধ খেলে ঠাম্মি সুস্থ হয়ে যাবে? তাহলে এক্ষুনি ঠাম্মিকে ওষুধ খাইয়ে দাও। এরপর টুনি মিনু টুনটুনিকে ঔষধ খাইয়ে দেয়, আর মিনু টুনটুনি সুস্থ হয়ে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন বনের মধ্যে প্রচন্ড বৃষ্টি হতে থাকে। বৃষ্টিতে কালু কাক ও কাকুলির ঘরটা একেবারে ভেঙে যায়, আর কাকুলি, কনক ও কালু কাক বৃষ্টির মধ্যেই উড়তে থাকে। আর উড়তে উড়তে তারা টুনির বাড়ির সামনে চলে আসে। কালু, চলো আমরা টুনির ঘরটা দখল করে নেই। এই ঘর বানানোর সময় তো আমি টুনিকে টাকা দিয়েছিলাম, তাহলে এই ঘরটা তো আমাদেরই। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো, চলো আমরা এক্ষুনি টুনিকে এই ঘর থেকে বের করে দেই। এরপর তারা টুনির ঘরে চলে যায়, আর টুনিকে বলতে থাকে, টুনি, তোরা এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা, আজ থেকে এই ঘরে আমরা থাকবো। কি বলছো কাকুলি দিদি, এই ঘরে তোমরা থাকবে মানে? এটা তো আমাদের ঘর। এই ঘর তুই আমাদের টাকা দিয়ে বানিয়েছিস, তাই বেশি কথা না বলে এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা। কালু, তুমি টুনির কথা কান দিও না, তুমি এক্ষুনি ওদেরকে ঘর ধাক্কা দিয়ে ঘরের বাইরে বের করে দাও।
কাকুলি ও কালু কাক টুনি, টুকি ও মিনু টুনটুনিকে ঘর থেকে বের করে দেয়। আর তারা কাঁদতে কাঁদতে একটা গাছের ডালে গিয়ে বসে। আর কিছুক্ষণ পর বৃষ্টিও থেমে যায়। মা, এখন আমরা কোথায় থাকবো? আমাদের তো থাকার মতো আর কোনো ঘর নেই। মারে, কাঁদিস না মা। কাকুলি দিদি ও কালু দাদা আমাদের সাথে অন্যায় করেছে। আমি ওদের কখনো ক্ষমা করব না। এখন আমাদের থাকার জন্য একটা ঘর বানাতে হবে। মারে, এখন তুই কি দিয়ে ঘর বানাবি? মা, আমি বন থেকে কিছু কাঠ নিয়ে এসে ঘর বানাবো। তুমি টুকিকে নিয়ে এখানেই থাকো, আমি বন থেকে কাঠ খুঁজে নিয়ে আসি। এরপর টুনি বনে চলে যায় আর বন থেকে কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে আসে আর একটা কাঠের ঘর তৈরি করে। আর টুকি তার মা টুনিকে বলতে থাকে, মা, তুমি তো খুব সুন্দর ঘর তৈরি করতে পারো। তোমার বানানো কাঠের ঘরটা দেখতে অনেক সুন্দর হয়েছে। চলো আমরা কাঠের ঘরে প্রবেশ করি। হ্যাঁ দিদি ভাই, চল। এরপর তারা কাঠের ঘরে প্রবেশ করে আর সেখানে বিশ্রাম নিতে থাকে। মা, অনেকক্ষণ তো হলো বিশ্রাম নেয়া। এখন অনেক খিদে পেয়েছে। চলো আমরা বন থেকে কিছু খাবার খেয়ে আসি। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস। ঘরে তো কোনো খাবার নেই, আমাদের বন থেকে খাবার খেয়ে আসতে হবে। এ কথা বলে তারা বনে চলে যায় খাবার খেতে। অন্যদিকে কাকুলি ও কালু কাককে বলতে থাকে, কালু, টুনি আবার সুন্দর একটা ঘর বানিয়েছে। ওই গরিব পাখি হয়ে এত সুন্দর একটা ঘরে থাকবে তা আমি মেনে নিতে পারছি না। চলো আমরা গিয়ে টুনির ঘরটা ভেঙে দিয়ে আসি। এই সময় টুনিরা ঘরে নেই। ঠিক আছে কাকুলি, চলো। তবে আমরা এক্ষুনি টুনি ঘরটা ভেঙে দিয়ে আসি। এরপর কালু কাকু কাকুলি টুনির বানানো কাঠের ঘরটা ভেঙে দিয়ে আসে। আর টুনি খাবার খেয়ে এসে দেখে তাদের ঘরটা ভেঙে গেছে। হে কি, আমাদের ঘরটা ভেঙে গেল কি করে? আমি তো কিছু বুঝতে পারছি না। কে আমাদের এত বড় সর্বনাশ করলো? মা টুনি, তুই এভাবে কাঁদিস না। যে এমন করেছে, সৃষ্টিকর্তা তাকে নিশ্চয়ই তার অন্যায়ের শাস্তি দিবে। মা, আমি কাঁদবো না তো কি করব? কত কষ্ট করে ঘরটা বানিয়েছিলাম, তা যেভাবে ভেঙে যাবে এটা তো আমি কখনো ভাবিনি। এখন নতুন করে ঘর দেওয়ার মতো যে কোনো উপায়ও দেখছি না। তোমাদের নিয়ে এখন আমি কোথায় যাব? টুনি যখন এসব কথা বলে কাঁদছিল, ঠিক তখনই মেঘ সেই পথ দিয়ে যাচ্ছিল। মেঘ টুনিকে দেখে বলতে থাকে, টুনি বন্ধু, তুমি এভাবে কাঁদছো কেন? তুমি কি আবার কোনো বিপদে পড়েছো? হ্যাঁ মেঘ বন্ধু, আমি আবার বড় একটা বিপদে পড়েছি। কে যেন আমাদের ঘরটা ভেঙে দিয়েছে। মা মেয়েকে নিয়ে কোথায় যে যাবো বুঝতে পারছি না। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কেঁদো না বন্ধু, আমি তোমাকে একটা রূপোর ঘর বানিয়ে দিচ্ছি। এই ঘর কেউ আর ভেঙে দিতে পারবে না। এরপর মেঘ জাদু করে একটা রূপার ঘর প্রকট করে আর টুনিকে দেয়। মেঘ বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা ঘর উপহার দেওয়ার জন্য। তোমার এই ঋণ যে আমি কখনোই শোধ করতে পারবো না। বন্ধুর বিপদে পাশে দাঁড়াবো, এটা তো আমার দায়িত্ব। এতে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। এবার আমাকে যেতে হবে। তুমি ভালো থেকো টুনি বন্ধু। এরপর মেঘ সেখান থেকে চলে যায় আর টুনি তার মা মেয়েকে নিয়ে রূপার ঘরে থাকতে শুরু করে। আর এ কথা কালু কাকু কাকুলি জেনে যায়। কালু, শুনেছো? টুনি একটা রূপার ঘরে থাকে। ভেবেছিলাম কাঠের ঘরটা ভেঙে দিলে টুনির থাকার মতো আর কোনো জায়গা থাকবে না, কিন্তু এখন তো দেখছি আমি ভুল ভেবেছিলাম। না না, এটা মেনে নেওয়া যাচ্ছে না। টুনির রূপার ঘরটা যে করে হোক আমাদের করে নিতেই হবে। এরপর কালু কাকু কাকুলি টুনির ঘরটা দখল করতে আসে। আর যেই না তারা রূপার ঘরে হাত দিতে যাবে, ঠিক তখনই মেঘ সেখানে চলে আসে। দুষ্টু পাখিরা, তার মানে তোরাই টুনি বন্ধুকে বারবার বিপদে ফেলতে চাইছিস? দাঁড়া, তোদের আমি দেখাচ্ছি মজা। মেঘ, দয়া করে তুমি আমাদেরকে ছেড়ে দাও। আমাদের ভুল হয়ে গেছে। এমন ভুল আমরা আর কখনো করব না, কখনোই না। কাকুলি ও কালু কাক মেঘের কাছে ক্ষমা চায় আর মেঘ তাদের ক্ষমা করে দেয়। আর
আর এরপর থেকে টুনি তার মা মেয়েকে নিয়ে সুখের দিন কাটাতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, অন্যায় করলে তাদের সাথে কেমন হয়। তাই তোমরা কখনোই কারো সঙ্গে অন্যায় করবে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।